সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুসরাত রহমান। কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। ভালো থাকার বিভিন্ন তরতরিকা নিয়েই আসলে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা সবচেয়ে বেশি। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব তা হচ্ছে মানসিক রোগ। কি কারণে মানসিক রোগ হয়? কিভাবে এর প্রতিকার করা যায়? কি ব্যবস্থা নেওয়া যায়? সে বিষয়ে আলোচনা। আর এই বিষয়ে কথা বলবার জন্য আজ আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর গ্রুপ ক্যাপ্টেন ডাক্তার সোহেল হাসান চৌধুরী। তিনি অ্যারো মেডিকেল ইনস্টিটিউট বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত আছেন। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভালো থাকা নিয়েই আসলে আমাদের আজকের জি, আলোচনা। জি, আ মানসিক রোগ। জি, যেই ভালো থাকাটা অ্যাকচুয়ালি শারীরিক রোগ হলে যেমন আমরা ভালো থাকতে জি, পারি না, তেমনি মানসিকভাবেও যদি আমরা কোনোভাবে রোগাক্রান্ত হই, জি। তাহলেও সেই ভালো থাকাটা ব্যাহত হয়। দেখো, তো আপনার কাছে শুরুতেই আসতে চাই আমরা, এই মানসিক রোগ বলতে আমরা কোনগুলোকে বোঝাচ্ছি? যেই রোগগুলোর কারণে মানুষের আচার-আচরণে পরিবর্তন আসে, তার ব্যবহারে পরিবর্তন আসে, তার চিন্তা চেতনায় পরিবর্তন আসে এবং এই পরিবর্তনগুলোর কারণে যে সমস্যাগুলো উদ্ভব হয়, তার যে ইন্টারপার্সোনাল যে সম্পর্কগুলো থাকে, ওই সম্পর্কগুলোর মধ্যে ব্যাহত হয়। তার যে কর্মস্থল থাকে, কর্মস্থলেও তার সমস্যা হয়। হুম, হুম, অথবা যে সমাজে সে বাস করে বা যে পাড়ায় মহল্লায় বাস করে সেখানেও সে নানামুখী সমস্যার উৎপন্ন করে বা উদ্ভব হয় তার জন্য। হুম, যার ফলে সবাই একটা এফেক্টেড হয় তাকে এই মানসিক সমস্যার জন্য। তো মানসিক রোগগুলো বলতে আমরা অ্যাজ এ হোল এগুলি বুঝি এবং এখানে নানা ধরনের মানসিক রোগ আছে আমরা যদি বলি অ্যাজ এ হুম, হোল ব্রড হেডিং এ আমাদের কিছু আছে নিউরোসিস বলি আমরা আর হুম, কিছু সাইকোসিস। নিউরোসিস বলতে আমরা যেগুলি আমরা বলি যে উদ্বিগ্নতা বা বা অ্যাংজাইটি অথবা হুম, বিষণ্ণতা বা ডিপ্রেশন বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার। তাছাড়া যে ফোবিক ডিসঅর্ডার গুলা আছে যেমন ভয় পায় অনেকে, অনেক কিছুতে ভয় পায় অথবা হুম, প্যানিক অ্যাটাক হয় যেগুলো, হ্যাঁ? এগুলো আমরা নিউরোসিস এর মধ্যে ফেলতে পারি। আর সাইকোটিক ডিজিজ গুলোর মধ্যে আমরা যদি বলি, এই এইখানে যেই এই সমস্যা যে সিম্পটম গুলি বা যে রোগগুলি বললাম, এই সিম্পটম কিছু থাকে। নানা ধরনের সমস্যা থাকে। ঘুমের সমস্যা বা হঠাৎ উত্তেজিত হওয়া, ভাঙচুর করা, মানুষের সাথে মিসবিহেভ করা অথবা হঠাৎ করে সে তার এমন একটা পরিবেশ তৈরি করল যে উলঙ্গ হয়ে চলে গেল রাস্তার বাইরে, বাসার বাইরে চলে গেল। মানে একটা nuisance, odd বিহেভ তৈরি করল, odd বিহেভ তৈরি করে। হুম। এবং এইসব ক্ষেত্রে বা disorganized behavior আমরা বলি এবং সাথে থাকবে কি আমরা delusion থাকবে এবং hallucination থাকবে। সেগুলো কি? delusion, hallucination আমরা যেটা যদি বলি, delusion হলো এক ধরনের মিথ্যা ভ্রান্ত ধারণা বা মিথ্যা ধারণা। সে তার থিংকিং প্রসেসটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা। তার আমাদের যে ব্রেনে যে বিভিন্ন নিউরোকেমিক্যাল গুলো থাকে, এগুলো ওলটপালট হয়ে যায়, কম বেশি হয়ে যায়। ডোপামিন, সেরোটোনিন, ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এগুলো যখন কম বেশি হয়ে যায়, তখন তারা তারা নানা তার চিন্তা চেতনার মধ্যে চেঞ্জ আসে। তখন সে সন্দেহ করা হঠাৎ করে সন্দেহবাদিকতা দেখা দিতে পারে। যে ওই লোকটা আমাকে ক্ষতি করবে, সে আমাকে ফলো করতেছে। অথবা আমাকে সেই ইন্টারনেট দিয়ে ফলো করতেছে, আমাকে সিসি ক্যামেরা দিয়ে ফলো করতেছে, আমাকে এলিয়েনরা দেখতেছে। এই ধরনের উল্টাপাল্টা উদ্ভট চিন্তা আসতে পারে। অথবা সে সন্দেহ করা শুরু করতে পারে। অনেক সময় দেখা যায় হাসব্যান্ড ওয়াইফকে সন্দেহ করতেছে। হ্যাঁ? যে সে পরকীয়ায় লিপ্ত অথবা ওয়াইফ হাসব্যান্ডকে সন্দেহ করতেছে। এটা এরকম। আবার অনেকে এরকম হয় যে আম না সন্দেহটার নানা ধরনের সন্দেহ থাকতে পারে। অথবা উদ্ভট চিন্তা বললাম যে অড বিহেভিয়ার এবং এই ডিসঅর্ডারস ইসের জন্য তার বিহেভিয়ার গুলো পরিবর্তন আসে। হ্যাঁ? এরকম। হুম, আর হ্যালুসিনেশন যদি আমরা বুঝি যে কানে সে গায়েবী আওয়াজ শুনবে। অন্য হুম, কেউ শুনে না কিন্তু সে শোনে। হুম, আমরা হুম, এইজন্য অনেক সময় রোগীকে জিজ্ঞেস করি যে, "আপনি যখন একা থাকেন, তো অন্য কেউ শোনে না কিন্তু আপনি কোনো আওয়াজ শোনেন বা শব্দ শোনেন?" তখন সে বলবে, "হ্যাঁ, আমি কানে গায়েবী আওয়াজ শুনি।" তখন আমরা বলি, "কয়জন কথা বলে?" বলে, "হ্যাঁ, ২-১ জন ২ জন কথা বলে বা ৩ জন কথা বলে।" তারা হুম, ছেলে না মেয়ে? বলবে, "ছেলে-মেয়ে দুজনই আছে।" তারা বলবে। তো ফ্র্যাঙ্কলি তারা শুনতেছে। অথচ আমি শুনবো না। সে শুনতেছে। তো হুম। এই ধরনের এই নিউরোকেমিক্যাল এগুলো এই প্রসেস গুলো অথবা অনেক সময় ব্রেনের আম আ ডিফেক্ট এর কারণে অনেক সময় এই ধরনের হইতে পারে, শুনতে পারে এসব কানে, শুনতে পারে এগুলো। আচ্ছা, আচ্ছা। এগুলোকে আমরা সাইকোসিস বলে। শুধু অথবা কি শোনে? হ্যাঁ, শুধু শোনে এবং সেই অনুযায়ী অনেক সময় অ্যাক্ট ও করে তারা। হুম, হুম। সেই মানে অনুযায়ী হ্যালুসিনেশন তো হ্যালুসিনেশন মানে একটা শুধু অডিটরি অ হয় নাকি? না অডিটরি না, আবার অনেক ধরনের হতে পারে হ্যাঁ। আপনার। স্মেলে আপনার গাস্টোটরি হতে পারে, হুম, হুম, ট্যাকটাইল হতে পারে। হ্যাঁ, হুম, সে হয়তো মনে করতেছে যে পোকা তার এখানে ঘুরতেছে। ট্যাকটাইল হতে পারে, হুম, হ্যাঁ? তো আমাদের যে সেন্স অর্গান আছে অডিটরি ভিজুয়াল হ্যালুসিনেশন হতে পারে। সে হুম, দেখে। আমরা দেখতেছি না, সে দেখতেছে বড় একটা লোক দাঁড়ায় আছে তার সামনে। হুম, একটা কলা গাছ দাঁড়ায় আছে, হাতি দাঁড়িয়ে আছে, যেকোনো প্রাণী দাঁড়ায় আছে সে দেখবে। হ্যাঁ? অন্যরা দেখবে না। ভিজুয়াল হুম, হ্যালুসিনেশন এটা হয় অনেকের।
অর্গানিক কজগুলোতে যেগুলো হয় আমাদের, যেগুলো অনেক সময় ব্রেনে টিউমার থাকে অথবা লেশন থাকে অন্য কোনো, অথবা হেমোরেজ হয়েছে এসব কারণে, অথবা ইনফ্রাকশনের জন্য অনেক সময় দেখে, অনেক সময় এগুলো দেখে আমরা অনেক সময় ভিজুয়াল হ্যালুসিনেশন। তো ওই যে অর্গানিক কজও কিন্তু মানসিক সমস্যার উদ্ভব করে, যেমন ডেলিরিয়াম, ডিমেনশিয়া, এগুলো কিন্তু মানসিক রোগের কারণ হতে পারে। ঠিক আছে? তাছাড়া আমাদের মাদকাসক্তি আমরা যেটা বলি, আমরা যেটা অনেকে মাদকাসক্ত থাকে, নানা ধরনের তারা সাবস্টেন্স নিচ্ছে। আমরা ড্রাগস এখানে বলবো না, ড্রাগস কারণ ড্রাগস বললে ড্রাগসের ভালো ইউজ আছে, তো সাবস্টেন্স বলবো আমরা একে এই জন্য। সব সাবস্টেন্সই কিন্তু ড্রাগ, কিন্তু সব ড্রাগ কিন্তু সাবস্টেন্স না। তো সাবস্টেন্স আমরা কখন বলবো, আমি একটু অন্য প্রসঙ্গে চলে গেলাম। তো সাবস্টেন্স আমরা তখন বলবো যেটা সাইকোঅ্যাক্টিভ প্রপার্টিস থাকে, মানে আমাকে ব্রেনকে, মেধা মননকে এফেক্ট করবে, তখন কি আমরা এটাকে বলবো সাবস্টেন্স। তো সাবস্টেন্স যারা ইউজ করে তাদের মধ্যে কিন্তু এরকম মানসিক রোগের প্রবণতা থাকে, তারা সাইকোসিস ডেভেলপ করতে পারে, প্রথম দিকে হয়তো নিউরোসিস থাকতে পারে, তার ডিপ্রেসিভ সিমটম থাকতে পারে, তার অ্যাংজাইটি থাকতে পারে, তার পার্সোনালিটির সমস্যা, এটা অন্য জিনিস অবশ্য, পার্সোনালিটি এটা ইস্যু পায়, পার্সোনালিটির সমস্যা থাকতে পারে, তার সাইকোসিস থাকতে পারে। হ্যাঁ, সাইড বাই সাইড তার এই ধরনের এই ড্রাগ নেওয়ার প্রবণতা বা সাবস্টেন্স নেওয়ার প্রবণতা থাকে। এবং এইসব কারণে কিন্তু তাদের মানসিক সমস্যা হতে পারে। বা ইদানিংকালে আমরা যেগুলো দেখি আমাদের যে ইন্টারনেট এডিকশন যেটা আমরা বলি, গেমস এডিক্ট, ফেসবুক এডিক্ট, বা অনেকে পর্ন এডিক্ট থাকে। হ্যাঁ, এখন এবং ইন্টারনেটে এই যে এই এডিকশনটা, এটার মাত্রা এত বেড়েছে, এটা কোনো বয়সের বাধা নেই। রাইট ফ্রম একটা স্কুল গোয়িং চিলড্রেন থেকে শুরু করে একদম বয়স্ক লোক, এটা মানে সবাইকে, এটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়াইছে আমাদের। এবং এটার কারণেও কিন্তু অনেক ধরনের, নট অনলি সে ইন্ডিভিজুয়াল কিন্তু এফেক্টেড হচ্ছে না, সাইডে তার যে কেয়ার গিভার থাকে, প্যারেন্টস থাকে, তারাও কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছে। তারাও কিন্তু এটা নিয়ে আমাদের ইদানিং আমরা দেখি তারা এত এফেক্টেড করতে, মানে সে নিজেও এফেক্টেড, সে নিজেও বোঝে না, সে বুঝলেও বুঝতে চায় না, কিন্তু সাইড বাই সাইড তাদের যে তার কেয়ার গিভার থাকে তারাও কিন্তু এফেক্টেড হয়ে, তারাও এক ধরনের মানসিক সমস্যায় ভুগতেছে, তারা উদ্বিগ্নতা, যে অ্যাংজাইটিতে ভুগতেছে, ডিপ্রেশনে ভুগতেছে, এবং তারা নানা ধরনের তাদের হ্যাম্পার হয়ে যাচ্ছে। নট অনলি এই বাচ্চাটা, বা যদি একটা স্কুল গোয়িং চিলড্রেনই বলি বা কলেজ গোয়িং চিলড্রেনই বলি, আমাদের কাছে আসতেছে ইদানিং, তারা কিন্তু ঠিক মতো পারফর্ম করতে পারতেছে না স্কুলে, ঠিক মতো স্কুলে যায় না। এক সময় তারা খুব ভালো ছাত্রছাত্রী ছিল, এখন তারা যেতেই চায় না স্কুলে, পড়াশোনা ঠিক মতো করে না, সবার সাথে মিসবিহেভ করতেছে। এবং শুধু মিসবিহেভ না, তারা একটা নুইসেন্স তৈরি করতেছে কিছু কিছু বাচ্চারা, যে এমন জেদ করে যে ঘরের মধ্যে যে ইন্টারনেট না থাকলে ভাঙচুর করতেছে তারা, হ্যাঁ, টাকা পয়সা চুরি করতেছে। এবং এইসব কারণে আবার তারা দেখা যায় যে এটা করার সাথে সাথে তারা আবার নেশাও আক্রান্ত, ডুয়েল এফেক্ট হচ্ছে তাদের এখন, যার কারণে পরিবারের মধ্যে একটা কেওয়াস কনফিউশন তৈরি হয়েছে। এবং অনেক এস্টাবলিশড ফ্যামিলিও এটা কারণে তারা ঠিক মতো, মানে তাদের সামাজিকতা বা পারিবারিক বন্ধনটাও মেনটেন করতে পারতেছে না। এই জায়গাগুলোতে তো আসলে মানে খুব ছোট শিশু থেকে শুরু করে এই নির্ভরতাটা তৈরি হচ্ছে। এই যে ডিভাইসের নির্ভরতা, খুব ছোট বাচ্চা 1 বছর, মানে 1.5 বছর 2 বছর থেকেই আসলে চালু হয়ে যাচ্ছে ব্যাপারগুলো, মানে একটা সামাজিক ব্যাধিতে এখন পরিণত হয়েছে এই ডিভাইসের উপরে নির্ভরতা। বাচ্চাটা দেখা যায় তার খাবার নিয়ে চলে যায় রুমে, কি আছে না, আমার অ্যাসাইনমেন্ট আছে, চলে যাচ্ছে। ছোট বাচ্চা, সেও বলে আমি আমি ওখানে কার্টুন দেখতেছি, বা তার রুমে সে চলে যাচ্ছে, সে আর ওই টেবিলে বসে খায় না, তাকে রাখা যায় না, সে অ্যালোন, সে একটা ভার্চুয়াল জগতে সে চলে যাচ্ছে, আলাদা একটা জগতে সে চলে যাচ্ছে। হ্যাঁ, একসাথে এই সামাজিকতাটা তো আমার ঘর থেকেই নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পারিবারিক বন্ধনটাই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই পারিবারিক বন্ধন যে নষ্ট হয়ে যাচ্ছে, এটার সাথে সাথে তো আসলে ওই যে মানসিক রোগ নিয়ে যে আমরা কথা বলতে শুরু করেছি, নানান রকম মানসিক রোগের বিস্তার এটা সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু যদি কারণের দিকে আমরা আগাই, যে কি কি কারণে এই মানসিক, এটা তো একটা আমরা যেমন আলোচনা করলাম যে সোশ্যালাইজেশন কমে যাচ্ছে, পারিবারিক বন্ধন সেটা কমে যাচ্ছে, আমরা ডিভাইসের মধ্যে থাকছি, যন্ত্র নির্ভর জীবন আমাদের হচ্ছে, এইগুলো কিছু ফ্যাক্ট। আর কি কারণ আছে মানসিক রোগ? আপনি যদি আমরা বলি জেনেটিক্স বা জিনগত কারণ, যদি আমরা বলি, অনেকে জিনগত কারণে হতে পারে, মানে ইনহেরিট করছে, বাবা মার কেউ ছিল বা দাদা দাদি কেউ ছিল, ওই কারণে হতে পারে পরবর্তী বংশ ধরে এই মানসিক রোগ তাদের ছিল, হয়তো সিজোফ্রেনিয়া অথবা বাইপোলার মুড ডিসঅর্ডার, এটা ক্যারি করে ফ্যামিলিতে। অর্থাৎ দেখা যায় যে অনেক সময় আপ টু 40% পর্যন্ত ক্যারি করে, বিশেষ করে যদি মনোজাইগোটিক টুইন থাকে তাদের ক্ষেত্রে, অথবা 25% ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে 20% ডিজিজ টু ডিজিজ ভ্যারি করে, এটা ক্যারি করে যে জিনগত কারণে, যারা বংশগত কারণে যেটা আমরা বলি। হ্যাঁ, আচ্ছা,
একটা একটা বিরতি নেওয়ার সময় হয়ে এসেছে। আচ্ছা, আমরা বিরতি জি, থেকে জি, এসে জি, তারপর জি, শুনি জি। কথাগুলো। দর্শক, আমরা শুনছিলাম মানসিক রোগ কি কি কারণে বিস্তার লাভ করে। আমরা ফিরে এসে এখান থেকেই শুরু করব। সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই ছোট্ট বিরতি নিয়ে। কথা হচ্ছে প্রফেসর গ্রুপ ক্যাপ্টেন ডাক্তার সোহেল হাসান চৌধুরীর সাথে আ মানসিক রোগ ও তার প্রতিকার এই বিষয়ের উপর। ডক্টর, যেখানটাতে ছিলাম যে মানসিক রোগ কি কি কারণে জি। বিস্তার লাভ করে, আপনি যেখানটাতে থেমেছিলেন যে অনেক বংশগত কারণ বংশগত, জি। হয়। বংশগত কারণে হতে পারে অনেকগুলো রোগ এবং এই রোগ আমাদের যে রোগগুলো আছে পার্সেন্টেজ ভ্যারি করে। কোন রোগের প্রবণতা বেশি থাকে বংশগত কারণে, কোনগুলো তো কম থাকে ক্যারি ফরওয়ার্ড করার। আর কিছু থাকতে পারে আপনার চাইল্ডহুড ট্রমা, আচ্ছা, চাইল্ডহুড আচ্ছা। অ্যাবিউজ হিস্ট্রি থাকে অনেকের। হুম, যে তাদের ছোটকালেই দেখা যায় যে তারা অ্যাবিউজড হয়েছিল ফিজিক্যালি অথবা মেন্টালি আচ্ছা। নির্যাতিত হয়েছিল বাবা-মা দ্বারা অথবা নিকট আত্মীয়দের দ্বারা অ্যাবিউজড হুম। হয়েছিল। তাদের মধ্যে কিন্তু মানসিক রোগ হওয়ার প্রবণতাটা খুব বেশি থাকে। এই অ্যাবিউজ এর মধ্যে কি কি মানে মেইন আমরা করতে চাইছেন? অ্যাবিউজ এর মধ্যে আমরা খুব কমন আমরা জানি যেগুলো সেক্সুয়াল অ্যাবিউজ বিশেষ আচ্ছা। করে আমার ফিমেল বা গার্ল চাইল্ড যেগুলো আছে তারা হুম, অনেক সময় সেক্সুয়ালি হ্যারাসড হয়। ব্যাড টাচ অনেকে বলে, হ্যাঁ? হুম, আমাদের কাছে আসে ইদানিং। আগে এগুলো আমরা এখন এই মিডিয়ার কারণে হোক, প্রচার হয় এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে হোক, মানুষ জানছে এবং হুম। বাচ্চারা অ্যাওয়ার হচ্ছে, বাবা-মা প্যারেন্টসরা অ্যাওয়ার হচ্ছে। আগে প্যারেন্টসরা এত অ্যাওয়ার ছিল না। যে আমার আচ্ছা। ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা, আমি শুধু মেয়ে বাচ্চার ক্ষেত্রে রিস্ক বলতেছি না। ছেলের ছেলে বাচ্চার বাচ্চা। ক্ষেত্রেও রিস্ক আছে। জি। কারণ যারা পারভার্টেড যারা এই ধরনের মানসিকতার ধারে থাকে, তারা ছেলে-মেয়ে কোনো কিছুই বাছবিচার করে না। হুম, হুম, এবং আমাদের এরকম বহু ঘটনা আছে এগুলো বলা যাবে না হয়তো বা অনেক সময় হুম, পার্সোনাল থাকে, মানুষের এগুলো বলা উচিত না। আমরা জানি যে হুম। এরকম দেখা যায় যে আপন আত্মীয় একদম নিকট মানে একদম চাচা, মামা, এম দাদা অনেক সময় বয়স্ক লোকরাও তারা অ্যাবিউজ করে। বাইরের অনেক সময় দেখা যায় যে পাড়া প্রতিবেশীর চাচা, পাড়া প্রতিবেশীর নানা, পাড়া প্রতিবেশীর মামা তারা কিন্তু অনেক সময় যাতায়াত থাকে বাসায়। তারাও হুম, কিন্তু মানে রিস্কি এই ছোট বাচ্চাদের ক্ষেত্রে। একটু সুন্দর বাচ্চা, ছেলে বাচ্চা হোক, মেয়ে বাচ্চা হোক, তারা হুম। দেখা যায় যে ব্যাড টাচ। আপনার সেক্সুয়ালি যে হ্যারাস করতে হবে পুরাপুরি তা নয়। ব্যাড টাচটাও কিন্তু বাচ্চারা বোঝে। বাচ্চারা ডেফিনিটলি কিন্তু বোঝে যে বাচ্চারা বোঝে। তাদেরকে হ্যারাস করা হচ্ছে। তারা অনেক সময় বলতে পারে না। তাদের হয়তোবা হুমকি দেওয়া হয়। এটাও কিন্তু তার একটা এই যে একটা দিলাম, তার এটা কিন্তু তার গ্রোথটাও অনেক সময় হ্যাম্পার করে। তার একটা চিন্তা চেতনার মধ্যে একটা চেঞ্জ আনে। ১ম এই তার মধ্যে একটা ভয় ঢুকে গেল। অনেক হুম, কিছু এক্সপ্রেস করতে পারবে না সে। তাকে হুম, তার একটা অন্ধকার একটা জগতে হয়। তখন এটা ফ্লেয়ার আপ করে। বড় যখন হয়, তখন তার এই জিনিসগুলো যখন আমরা বিভিন্ন স্টেজ পার হয়ে যাই, তখন যদি আবার সে কোন ধরনের এই ধরনের ট্রমায় পড়ে, সাইকোলজিক্যাল ট্রমা বা ফিজিক্যাল ট্রমায় পড়ে, তখন তার এই জিনিসগুলো ফ্লেয়ার আপ করে আবার জাগ্রত হয়। তখন সে একটা মানসিক রোগের একটা লক্ষণ দেখা দিতে পারে। অনেক বাচ্চাকে পেয়েছি আমি যাদের খুব চাইল্ডহুড এ যখন এরকম একটা অ্যাবিউজ এর ঘটনা জি, ঘটেছে, তখন সে অ্যাকচুয়ালি কিছুই কিছু বোঝেনি। না বোঝে। কিন্তু তার কাছে এটা স্ট্রাইক করেছে যে দিস জি, ইজ আনইউজুয়াল। আনইউজুয়াল। এবং বেশ অনেকটা বড় হওয়ার পরে হুম, যখন অ্যাকচুয়ালি ও এডুকেশন পেয়েছে, জি। তখন ও এটার তখন এটা তাৎপর্য বুঝতে বুঝতে জি, পেরেছে জি। এবং ওই ট্রমাটা তার কাছে তখন তখন এসেছে এসেছে। জি। যে এটা আসলে একটা আসলে খুব খারাপ খারাপ ঘটনা ছিল, খারাপ ঘটেছিল। ছিল। খুবই জি, ট্রমাটাইজিং। ট্রমাটাইজিং এবং এটা আসলেই ট্রমাটাইজিং। সেদিন আমি জাস্ট চেম্বারে একটা বলতেছি ছেলে, বাচ্চা মেয়ে। সে কিন্তু আসছে অন্য একটা প্রবলেম নিয়ে। তার এই যে আমি বললাম যে কিভাবে টানে। সে আসছে তার এই যে অ্যাডিকশন তার এই ধরনের। তার একদম একটা ক্লাস আমি বলব যে সবার জন্য শিক্ষা এটা। 6-7 এর বাচ্চা সে অলরেডি পর্ন অ্যাডিক্ট হয়ে গেছে। মেয়ে বাচ্চা। তাকে স্কুলে আরেকটা মেয়ে তাকে একটা অ্যাডাল্ট ইন্ট্রোডিউস বই পড়তে করেছে। দিয়েছিল জোর করে। ১ম এ দিছে যে হুম, পড় ভাল লাগবে। তারপর সেটা পড়ে সে এটার প্রতি এফেক্টেড। সে এমনিতে বিভিন্ন যে এখন যে কোরিয়ান বিভিন্ন মিউজিক-টিউজিক আছে হুম, ইন্টারনেটে ওগুলি দেখতো। এবং ওগুলিতে সে YouTube এ বিভিন্ন তার আবার করে সে আবার ওই চ্যানেলে আবার ছাড়তো বিভিন্ন তার পার্সোনাল চ্যানেলে ওগুলো হুম। ছাড়তো। সে ১ম এ এগুলোরই ছিল। পরে কিন্তু আস্তে, আস্তে যে পর্ন অ্যাডিক্ট বা এগুলোর প্রতি হয়ে গেল। হ্যাঁ? তো বাই দ্যা বাই তাকে যখন ইন্টারভিউ অনেক কিছু করা হলো বা আমি অনেক ধরনের অ্যাপ্রোচ নিয়ে কথাবার্তা বললাম। সে একসময় কিন্তু সে কান্না করে দিল যে বলল যে আমাকে মানে জাস্ট আমি অন্য হিস্ট্রি নেওয়ার পত্রে বা চাইল্ডহুড নিলাম। তখন সে বলল, "না, আমার পাশের বাসার আঙ্কেল এই ছোটবেলায় আমাকে এই ব্যাড টাচ করত।" কাম আপ হয়ে গেল জিনিসটা। হুম। আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম। আমি জাস্ট ডিগ আউট করতে সে একদম কান্নায় ঝরঝর। তার এই জিনিসটা খুব স্ট্রাইক করল। তার মানে এটা তার মধ্যে একটা সাইকোলজিক্যাল ট্রমা। তার হুম, একটা বিগ ইস্যু তার ভিতরে। হুম, তার ভিতরে একটা বিশাল একটা কষ্টের কারণ এটা একটা। হুম, এবং আমার বোঝা যায় যে তারও আমি তার সমসাময়িক যে তার এখন যে ফ্যামিলি এখনো অত বেশি না। কারণ আমার কাছে মনে হলো যে বাবা-মার মধ্যে সম্পর্ক অত ভালো না বা বাবা একটু ড্রিংক করে বা আমি এইজন্য বললাম
যে এইটা হয়তো সে ওটার সাথে মিলায়, বা যে আমি তো ওই সময়ই ছিলাম, এখনো আমি তাই তো আমার একটা নিজস্ব জগৎ একটা তৈরি করে নিয়ে সে তার জগতে একটা মানে ভালো থাকা, হ্যাপি থাকার চেষ্টা করতেছে। মানে এটা ম্যাল অ্যাডাপটিভ কোপিং, একটা আমি বলবো একটা অ্যাডাপটিভ কোপিং, একটা ম্যাল অ্যাডাপটিভ কোপিং সে বেছে নিয়েছে। এত কিছুর মাঝখানেও, এত মানুষের মাঝখানেও সে কিন্তু ভালো নাই। সে কিন্তু ভালো ছাত্রী, বলা যায় বাবা মা বলে যে সে ছাত্রী ভালো, কিন্তু তার এই ধরনের সমস্যা আছে এবং সে এত অডিটিস অফ বিহেভিয়ার, হঠাৎ করে নুড হয়ে হয়তো বারান্দায় চলে গেল। তো এটা একটা মোটামুটি বড় 13-14 বছর আমি এটা কেস স্টাডি বলতেছি আর কি। তো এটা কিন্তু একটা ট্রমাটাইজিং সবার জন্য। হ্যাঁ, পাড়া প্রতিবেশী বলেন, আত্মীয়-স্বজন, সবাই 191 পরিবার। তাদের মধ্যে এই মেয়েটা এরকম হচ্ছে। আমি বললাম যে আসলে আমাদের এই চাইল্ডহুড এইটা কিন্তু আমরা ইগনোর করতে পারি না। হ্যাঁ, সাথে, সাথে আমাদের যে এই যে বললাম আরেকটা কারণ হলো পরিবেশগত কারণ। আমি যদি পরিবেশটা চিন্তা করি যে আমার পরিবেশে আমি যেখান থেকে বড় হচ্ছি, ওই পরিবেশটা যদি আমার জন্য সুষম না হয়, ভালো না হয়, তো এটাও কিন্তু আমার মানসিক রোগের একটা কারণ হতে পারে। শারীরিক, মানসিক একটা বিশাল অ্যাডভার্স ইফেক্ট হতে পারে আমার। পরিবেশটা ঠিক মতো নাই। অনেক সময় পরিবারের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। দেখা যায় যে বাবা-মা ডিভোর্স হয়ে গেছে। মা আরেক জায়গায় বিয়ে হয়েছে, সে মার সাথে থাকে। অথবা বাবা আরেক জায়গায় বিয়ে হয়েছে, সে বাবার সাথে থাকে। এই স্ট্রাকচার, পারিবারিক যে স্ট্রাকচারটা, ফ্যামিলি স্ট্রাকচার যখন শিফট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু বাচ্চারা অনেক সময় প্রায় ক্ষেত্রে দেখছি আমরা এই বাচ্চাগুলো খুব মানসিক রোগের হয়। তারপর আরেকটা ক্ষেত্রে দেখছি আমরা ফস্টার চাইল্ড, যারা মনে করেন অনেকে বাচ্চা অ্যাডপ্ট করে। এই বাচ্চাগুলোর ক্ষেত্রে আমি দেখছি অনেক সময় এই মানসিক রোগের একটা হয়। হয়তোবা এক সময় সে জেনে যায় যে আমি তো এই বাবা-মার সন্তান। তারা কিন্তু হয়তো খুব ভালোভাবে তাকে মানুষ করেছে। সেও খুব ভালো এডুকেটেড, ওয়েল এডুকেটেড। কিন্তু তার মধ্যে একটা ভিতরে ডিপ্রেশন, অ্যাংজাইটি একটা কাজ করে, একটা হীনমন্যতা কাজ করে। এবং হীনমন্যতা থেকেও কিন্তু আমাদের অনেক ধরনের রোগের জন্ম দেয়, যে আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে করবো না, আমি কিছু না, আমার এত কিছু করে কি লাভ, কি হবে, এই যে এই ধরনের হতাশা, ভাই আমি করেই বা কি হবে, বা আমার তো কোনো পরিচয় নাই, এই ধরনের আমি যে ফস্টার চাইল্ডের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি অনেক ধরনের পরিবেশটা একটা বিশাল আমার বা গার্জিয়ানরা যদি আমাদের যদি মানুষ মানে দেখা যায় তারা মানসিক রোগী, অথবা তারা শারীরিকভাবে সারা বছর ক্রনিক ডিজিজে সাফার করতেছে, এই বাচ্চাটা কিন্তু একটা হতাশা নিয়েই বড় হয়। বা দেখা আনএমপ্লয়েড, বাবা মা ঠিক মতো চাকরি, রিজিক মানে তাদের রোজগার ভালো নাই, কেওয়াস, কম্পিটিশন, ঝগড়াঝাটি লেগেই আছে বাবা মার মধ্যে। অথবা দেখা যায় যে তার দাদা দাদির সাথে সম্পর্ক ভালো না, নানানির সাথে সম্পর্ক ভালো না। এই চাইল্ডগুলি কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে তারা আপব্রিঙ্গিংটা ভালো হয় না। তারা কিন্তু ভবিষ্যতে দেখা যায় যে মানসিক রোগে আক্রান্ত হতে পারে। পরিবেশগত কারণে একটা বিশাল একটা কারণ এটি, পরিবেশের এই বিষয়। তাছাড়া মানসিক নির্যাতনের কারণে হতে পারে। একটু অ্যাডাল্ট পর্যন্ত ভালোই আসছে, মানসিক বিয়ের পর তার মানসিক নির্যাতন হলো, অথবা বাবা মা দ্বারাই হলো, অথবা শ্বশুর শাশুড়ি দিয়ে হলো, তখন কারণ হতে পারে, অথবা ফিজিক্যাল অ্যাবিউজের জন্য হতে পারে। বড় হইলেও তো হতে পারে, বড় হইলে হয়তোবা সে একটা কোনো ট্রমার মধ্যে দিয়ে গেছে, হঠাৎ করে হয়তো কোনো ব্যবসা বা ঘরসংগত কার সাথে টাসল হয়েছে, কার সাথে ঝগড়াঝাটি হয়েছে, ওখানে তাকে হয়তো ফিজিক্যালি অ্যাবিউজ করা হচ্ছে বা মেন্টালি তাকে টর্চার করা হচ্ছে। অনেক সময় অফিসের বসের দ্বারা অনেক সময় টর্চার হয়। এতদিন ভালো ছিল, অফিসের বসের সাথে তার সম্পর্ক ভালো না, কলিগদের সাথে সম্পর্ক ভালো না, নানা কারণে আছে কম্পিটিটিভ, বিশেষ কর্পোরেট ওয়ার্ল্ডে আমরা যেটা দেখি লেগ পুলিং থাকে, একজন একজনকে ডাউন করে কিভাবে উপরের দিকে করবে। কর্পোরেট জগতে কিন্তু কর্পোরেট পলিটিক্সের জন্য কিন্তু অনেকের অনেক মানসিক সমস্যা হচ্ছে, আনবিলিভেবল। সেখান থেকেও কিন্তু অনেক অ্যাডিকশন প্রবলেম থাকে, এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এখন বেড়ে গেছে এসব কারণে, অনেক কারণে। একদিন পরনির্ভরশীলতা, মানে আমি এখানে ভালো পাচ্ছি না, আমি ভেন্ট করতে পারতেছি না, আমার প্রবলেমগুলো আমি বলতে পারতেছি না কাউকে, তখন দেখা যায় কলিগের সাথে আমার কাছে এরকম আসছে, এবং এটা মানে বলা একটা সিক্রেসির ব্যাপার, মানে এটা সম্পর্কগুলি এমন ভাবে গেছে যেটা মানে বলার বাইরে, নাটক সিনেমারও হার মানাইছে এর অংশ। একটু জানতে চাই যে এই যে আপনি নিউরোসিস এবং সাইকোসিস দুই রকম বলেছেন, তো সাইকোসিসে তো আপনি বলেছেন যে যেখানে অ্যাকচুয়ালি ইনসাইট থাকবে না, সে হয়তো বিবেক থাকবে না, হ্যাঁ, ভিন্ন ধরনের আচরণ করবে, কিন্তু নিউরোসিসে যেই ধরনের রোগগুলো আছে সেই রোগগুলোতে তার ইনসাইট থাকে। তো সেই রোগগুলো যে আসলে অসুখ, সেটা কিভাবে বোঝা যাবে? আমরা তার আচার আচরণের পরিবর্তন হবে। এখন যে ডিপ্রেশন বা অ্যাংজাইটিটা, সে কিন্তু নিজেই বলবে যে আমার হতাশা, আমার ভালো লাগে না, কিছুই ভালো লাগতেছে না, কোনো কাজ কর্মে ভালো লাগতেছে না, সে নিজেই বলবে মনটা খুব খারাপ, কাজে কর্মে উৎসাহ পাচ্ছে না, দেখা যাবে কোথাও যেতে বললে যায় না, বেড়াতে প্লেজারেবল অ্যাক্টিভিটিসে সে পার্টিসিপেট করে না। হ্যাঁ, আগে যেত এখন যায় না। তখন ওই পরিবারের সদস্যরাও কিন্তু বোঝে, বা নিজেও আসে অনেক সময়, আমি এখানে আগে এত ছিলাম, আমার এখন এত খারাপ লাগে কেন, আমি এখন এত উদ্বিগ্নতায় ভুগি কেন, এত অ্যাংজাইটিতে ভুগি কেন, সে নিজেই আসবে। পালপিটেশন হচ্ছে, অথবা তার ফিজিক্যাল কিছু সিমটম নিয়ে সে আসতে পারে, পালপিটেশন হচ্ছে, ঘুম হচ্ছে না, সবচেয়ে বড় কথা ঘুম।
ঘুম হয় অনেক সময় বেশি হয়, অনেক সময় কম হয়, বেশিরভাগই কমই হয়। হ্যাঁ, ঘুম হচ্ছে না, অ্যাপেটাইট কমে গেছে। আগে খাওয়া দাওয়া করতাম, এখন খাওয়া দাওয়া রুচি নাই, কিছু নাই। মানে কিছু ভেজিটেটিভ সিমটম আমরা যেগুলি বলি আমরা সময়, মানে এই সিমটম গুলি চলে আসে। পালপিটেশন আমার কাছে আসবে, হয়তো দেখা যাবে বলতেছে পালপিটেশন হচ্ছে, খাওয়ার রুচি নাই, শুকায় যাচ্ছি, হ্যাঁ, বা কারোর সাথে মিশতে পারতেছে না, সে বলতেছে আগে আগে ভয় পাচ্ছে, কারোর সাথে লোকালয়ে যেতে ভয় পায় অনেকে। এইসব কারণে কিন্তু সে নিজেই আসে অথবা কেউ নিয়ে আসতেছে। আর সাইকোসিসের ক্ষেত্রে তো তার ডিসঅর্গানাইজ অনেক সময় বিহেভিয়ার থাকে। সে হয়তো হঠাৎ করে উত্তেজিত হয়ে যাচ্ছে, কাউকে মারতে যাচ্ছে, ধরতে যাচ্ছে, ভাঙচুর করতেছে বাসার মধ্যে, নুইসেন্স ক্রিয়েট করতেছে বাসার মধ্যে বা পরিবেশে বা এলাকার মধ্যে, নেইবারসদের সাথে ঝগড়াঝাটি পিক করতেছে, এই করে হঠাৎ হঠাৎ করে কাউকে হিট করতেছে, কাউকে মেরে বসতেছে, হ্যাঁ, অথবা হঠাৎ করে এসে কাপড় চোপড় না রেখেই চলে যাচ্ছে, গায়ে কাপড় চোপড় না রেখে। আবার অনেক সময় ম্যানিক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে চিৎকার করে গান গাচ্ছে, কথা বলতেছে, সবাইকে বড় বড় ভাব, সবার সাথে বলতেছে যে আমার সাথে অমুক মন্ত্রীর সাথে যোগাযোগ আছে, মিনিস্টারের সাথে কি লাগবে বল, এরকম। এই আচরণগুলি যখন বুঝে মানুষ, তখন বোঝে, কিন্তু তখন তাকে নিয়ে আসে, অনেক সময় ধরে বাঁধে নিয়ে আসতে মানে হয়। এগুলো সিম্পটম, এই সিম্পটম গুলো যখন দেখা যাবে জি, একজনের ভেতর আছে, তখন তো তখন সাহায্য লাগবে, এটা সাহায্য বুঝতে লাগবে। হবে। আরেকটা বিরতির সময় হলো, কথা বলছি আবার বিরতি থেকে এসে। দর্শক, আরেকটা বিরতি নেব, আশা করি সঙ্গেই থাকবেন। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে মানসিক রোগ ও তার প্রতিকার নিয়ে প্রফেসর, গ্রুপ ক্যাপ্টেন ডাক্তার সোহেল হাসান চৌধুরীর সাথে। এবার যদি একটু জানতে চাই যে এই যে মানসিক রোগে আক্রান্তের হার, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে পুরুষ এবং নারীদের মধ্যে কি রকম আছে? আচ্ছা, ধন্যবাদ। তো আমাদের যে অতি রিসেন্ট যে আমাদের এনআইএমএইচ বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, যারা একটা সার্ভে করেছে, তাতে দেখা গেছে যে বাংলাদেশে অ্যাজ এ হোল মানসিক রোগ আক্রান্তর সংখ্যা 18.7%। 18.7%। তার মধ্যে পুরুষ আছে প্রায় 21.5%, আর মহিলা আছে হলে 15.7%। কোনোটা কিন্তু কম না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে আমরা যদি চিন্তা করি 30 বিলিয়ন, যে বলা হয় যে 30 মিলিয়ন পিপল বাংলাদেশের আক্রান্ত মানসিক রোগে। হ্যাঁ, 30 মিলিয়ন তো কম না। 30 মিলিয়ন মানে কি কত, বেশ 3 কোটি নাকি, জানি না। 30 মিলিয়ন মানে কম বেশি মানসিক রোগে আক্রান্ত 30 মিলিয়ন। এবং এর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে সবচেয়ে নেগলেক্টেড যে আমাদের যে তরুণ সমাজ, ইয়াং, তারা 90% কিন্তু তারা দেখা যায় যে একটু আগের সার্ভে এটা, এখন হয়তো আরো বেড়েছে, তখন ছিল 13 বা 14% মতো ছিল। এদের 90%ই কিন্তু তারা এইটা ট্রিটমেন্ট গ্যাপ আছে তাদের, তারা এই ট্রিটমেন্টের মধ্যে আসতে পারতেছে না। তো আমাদের এই তরুণ সমাজ, যারা ভবিষ্যৎ আমাদের, তারাই কিন্তু এই ট্রিটমেন্ট গ্যাপের মধ্যে আছে। তারা কিন্তু ট্রিটমেন্টে তারা নেগলেক্ট করতেছে, গার্জিয়ান বুঝতেছে না, মেনে নেয় অনেক সময়, থাক করতেছে, বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু এটা যে আমরা আস্তে আস্তে তাকে একটা বড় রসুকের দিকে, বড় সমস্যার দিকে নিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারি, নেগলেক্ট করতেছি, বড় হলে ঠিক হয়ে যাবে অনেকে বলে আমরা। কিন্তু আমরা যদি আর্লি ইন্টারভেনশন করি, এটা একটা বড় একটা রোগ থেকে আমরা বাঁচাতে পারবো এই বাচ্চাগুলো। কারণ আর্লি, সুনার দি বেটার, যত আগে আসবে তত তাড়াতাড়ি ইন্টারভেনশন করলে তত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। দেরিতে আসলে দেরিতে ভালো হবে। তো এই রোগে আক্রান্তের হার কি মেয়েদের মধ্যে বেশি না ছেলেদের মধ্যে বেশি? আচ্ছা, ছেলেদের মধ্যে বেশি। এবং যদিও আমি বলি কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে ছেলেদের মধ্যে বেশি, আর কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের মধ্যে বেশি। যেমন এডিকশনটা যদি আমরা চিন্তা করি, এডিকশন এগুলো কিন্তু আমরা ছেলেদের মধ্যে বেশি। হ্যাঁ, এডিকশনটা অ্যাজ এ হোল যদি বলি। আর যদি অন্যান্য রোগ বলি, ডিপ্রেশন বা অ্যাংজাইটি, স্টাডিতে আছে যে মেয়েদের সংখ্যায়, মেয়েদের প্রবণতাটা বেশি, ডিপ্রেশন বা অ্যাংজাইটি এদের সংখ্যা বেশি। এবং ওসিডি আমরা বলি 50-50, দুটা সমান সমান, মেয়েদেরও হতে পারে, ছেলেদেরও হতে পারে, সমান সমান। হ্যাঁ, তো কিছু ডিজিজ বেসিসে অনেক সময় কম আর বেশি হয়। তো ছেলেদের মধ্যে মানে কিছু যে রিজন, মানে কিছু রোগের ক্ষেত্রে ছেলেদের বেশি, কিছু রোগের ক্ষেত্রে মেয়েদের বেশি, এটার কোনো কারণ আছে? এটা আমি মনে করি এটা একটা মানে জন্মগত যে একটা প্রতিরোধ ক্ষমতা, আমি যদি বলি ইন্টারনাল যে আমাদের ব্যাপার স্যাপার বা ইমোশনের ব্যাপার, হরমোনের ব্যাপার। মেয়েদের এক ধরনের হরমোন, ছেলেদের এক ধরনের হরমোন। এবং আল্লাহ নেচার মানে এটা ন্যাচারালি আল্লাহ তৈরি করছে। কিছু কিছু ছেলেদের হয়তো স্টবর্ন হিসেবে তৈরি করছে, বা একটু বেশি যে কোনো জল্ট নিতে পারে, বা স্ট্রেস বেশি নিতে পারে, বা মানসিক চাপটা বেশি নিতে পারে অনেক সময় দেখা যায় ছেলেরা। হ্যাঁ, মেয়েরা হয়তো অনেক সময় নিতে পারে না, মেয়েরা ইমোশনাল থাকে, তারা তাদের হরমোনাল কারণে হয়তো ইমোশনাল থাকে। হ্যাঁ, নানা ধরনের তাদের পরিবেশগত কারণে বা তাদের নার্চার যেভাবে তারা বেড়ে হয়ে ওঠে, ওই কারণে তারা অনেক সময় ইমোশনাল থাকে।
তো কিছু কিছু রোগ তাদের বেশি হয়, এই জন্য ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো মেয়েদের এই জন্য হয়তো বা বেশি হয় মনে করে। ছেলেরা হয়তো অনেক কিছু কেয়ার করে না, তাদের হয়তো কেয়ার করতেছে না, হয়তো বা একটা বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে, ফিনান্সিয়াল লস হচ্ছে অথবা অন্য কোনো ধরনের লস হচ্ছে, লস ইভেন্টও তারা হয়তো হয়তো ঘাবড়াচ্ছে না, হয়তো 2-4 দিন একটু ডিপ্রেশন থাকলো বা অ্যাংজাইটি থাকলো, তবে আস্তে আস্তে সামলায় নিতে পারে। কিন্তু মেয়েরা দেখা যায় যে অনেক সময় এটা সামলাতে পারে না, এরা হয়তো বা নার্চার করে জিনিসটা চিন্তা করতেই থাকে করতে থাকে, তো এই জন্য তাদের কিছু কিছু রোগ বেশি হয়। ছেলেরা যেমন আবার যেমন একটা জিনিস বলি আমরা সুইসাইড বা ডেলিভারি সেলফ হার্ম যেটা জি বলি জি আমরা, হ্যাঁ, সুইসাইডে কিন্তু ছেলেরা সফল, এই জন্য সুইসাইড কিন্তু বেশি ছেলেদের হয়, মেয়েরা কিন্তু অ্যাটেম্প নেই বেশি কিন্তু করে না, কারণ অত সাহস কম। আর ছেলেরা কিন্তু অ্যাটেম্প নিলে একবারে সাকসেসফুল, এরকম দেখা যায়, ছেলেদের সাহস বেশি, তো এই জন্য সুইসাইড কিন্তু মেয়ে ছেলেদের বেশি। আর ডেলিভারি সেলফ হার্ম যেটা বলি, সুইসাইড না, মানে ইন্টেনশন থাকে না টু কিল হার সেলফ, যেটা ডেলিভারি সেলফ হার্মটার সাথে সুইসাইডের পার্থক্য আছে। ডেলিভারি সেলফ সবসময় যে নিজেকে মারবে তা না, সে অনেক অন্যকে কাছে যাওয়ার জন্য, অনেকে ভয় দেখানোর জন্য করে। এবং ডেলিভারি সেলফ হার্ম যদি হাত কাটা, পা কাটা বা একটু করা, ট্যাবলেট খেয়ে 5টা ট্যাবলেট খেয়ে ঘুমায় থাকা, মানে দেখাচ্ছে যে আমি ট্যাবলেট খেয়ে আসলে হয় না, অথবা সবার সামনে লোকসম্মুখে সে ফাঁসি নেওয়ার চেষ্টা করে, ডেলিভারি সেলফ হার্ম। কিন্তু যে সুইসাইড করবে সে কিন্তু লোকের সামনে করবে না, সে অ্যালাউন করবে, সে একা করবে, এটাই পার্থক্য। ডেলিভারি সেলফ হার্মটা মেয়েদের মধ্যে বেশি, আবার সুইসাইডটা ছেলেদের মধ্যে বেশি। ছেলেরা সাহসী, এই জন্য হয়তো বা বোল্ড, তারা এই কাজটা করে ফেলে। আচ্ছা আমি আচ্ছা, একটা আমরা উদাহরণ সাহসী দিলাম, বললে না অবশ্য গ্লোরিফাই না করি, ছেলেদের সাহস না মানে এটা সবারই উচিত সাহস উচিত থাকাটা থাকা খুবই জি প্রয়োজন, জি, কিন্তু কিন্তু আহ, এরকম এই আচ্ছা, সাহসে, এই এক্ষেত্রে সাহসের সাহস আসলে না থাকাই প্রয়োজন ভালো। নেই, সেটাই সাহসের কোনো মানে কাজের সাহস নয় জি জি সেটা। আচ্ছা একটু জিজ্ঞেস করে ফেলি, সেটা হচ্ছে যে সুইসাইড বা ডেলিবারেট সেলফ হার্ম এটাও কি কোনো রোগের লক্ষণ হিসেবে আসে? হ্যাঁ, এটাও কোনো লোকের অবশ্যই রোগের লক্ষণ হিসেবে আসে। যারা ইম্পালসিভ থাকে, স্পেশালি যারা ছোটবেলা থেকে ইম্পালসিভ, যারা ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার আমাদের আছে, ডিসঅর্ডারও আছে, যারা ইম্পালসিভ থাকে, তারা যাদের মানে মনে করেন যে রিজেকশন সেন্সিটিভিটি থাকে, কোনো কিছু মেনে নিতে পারে না, যে আমাকে হয়তো আমাকে অবহেলা করলো, আমাকে এই করলো, রিজেকশন সেন্সিটিভিটি যাদের থেকে বেশি থাকে, তারা এই কাজগুলো বেশি করে। তারা যারা মনে করেন শোয়িং অফ থাকে, নার্সিসিস্টিক যারা থাকে একটু, বা হিস্টোরিক পার্সোনালিটি আমরা যেটা বলি, একটু দেখানো, মানে দেখনে পানা থাকে, মানে একটু নিজের শোয়িং অফ যারা থাকে, তারা যদি হঠাৎ করে রিজেক্টেড হয় বা তারা যদি একটু ছোট মনে করে, নিজের ডাউন মনে করে, তখন তারা এরকম সময় এগুলি করে, এই হাত পা কাটা এই করা, বা ডেলিভারি সেলফ হার্ম অন্য অন্য ফর্মে যেতে পারে। তো ওষুধ খেয়ে নিল, মানে তার টু রিচ টু টু হিজ অর হার নিয়ার পার্সন, তার সাথে তার অ্যাট্রাকশন ড্র করা, তার নিয়ার পার্সন তাকে, বা তার বাবা মা হতে পারে, তার গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, তার বড় ভাই হতে পারে, বোন হতে পারে, তার সাথে সে অ্যাটাচ, সে তাকে হয়তো পাত্তা দিচ্ছে না, ওই পাত্তাটা নেওয়ার জন্য এই করতেছে, এই করেন অনেক সময়, এই ডেলিভারি করে। অথবা ইম্পালসিভ, তার একটা জিনিস দিচ্ছে না, এখনই দিতে হবে, এখনই দিতে হবে, দিল না, হঠাৎ করে গিয়ে একটা কিছু করে ফেললো, নিজের একটা কিছু ক্ষতি করে ফেললো, এরকম এই ডেলিভারি এগুলো করে। ও অনেকে রিপোর্ট করে যে আমি যখন এটা করে ফেলি তখন আমার ভালো লাগে, রিলিফ লাগে, তাদের মধ্যে একটু আসলে ওই ওসিডি ফিচারের মতো থাকে আর কি, অবসেসিভ এবং কম্পালসিভ ফিচারের মতো থাকে, যে কম্পালশন যেমন কেটে খেললে ভালো লাগে, তারও এই জিনিসটা একটা ইম্পালসিভ, এই ইম্পালশনটা আন্ডার ইম্পালশন, এই কাজটা করে এবং কাজটা করার পর তার ভালো লাগে। সুইসাইড নিয়ে যদি আরেকটু জানতে চাই, যে একটা মানুষ আসলে কখন, মানে কি অবস্থায় গেলে তখন সে সুইসাইডের দিকে চলে যায়? ধন্যবাদ, এই কোশ্চেনটা আসলে খুব ইম্পর্টেন্ট। সুইসাইডের আমরা যদি চিন্তা করি, কিছু মানসিক রোগের, যদি আমরা, যেহেতু আমরা মানসিক রোগ নিয়ে কথা বলতেছি, মেইন মানসিক রোগগুলিতে আমরা যদি ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলি, সিজোফ্রেনিয়া বলি, বিশেষ করে ডিপ্রেসিভ ডিসঅর্ডারে কিন্তু সুইসাইডের হার অনেক বেশি, 10-15% ক্ষেত্রে অনেক সময় এই পেশেন্টগুলো যদি ট্রিটমেন্ট না পায় ঠিক মতো, এবং ট্রিটমেন্ট পেলেও ট্রিটমেন্ট যদি ল্যাপস হয়, মনে করেন বা রিল্যাপস হয়, সিমটম হলো, সে তার নন পুয়ার কমপ্লায়েন্স, সে ঠিক মতো ওষুধ খায় না, আর তার ঠিক সোশ্যাল সাপোর্টার নাই, ফ্যামিলি সাপোর্টার নাই, এইসব ক্ষেত্রে কিন্তু এই ডিপ্রেসিভ ইলনেসের রোগীগুলো 10-15% ক্ষেত্রে তারা সুইসাইড করে। তারপরে সিজোফ্রেনিয়া আমরা যেটা বলি, এতে দেখা যায় 10-12% সিজোফ্রেনিয়া রোগী কিন্তু সুইসাইডের আশ্রয় নেয়। তারা হয়তো কানে গায়েবী আওয়াজ শোনে, এই তুই মরে যা, তুই বেঁচে থেকে কি লাভ বলে, আমরা পেয়েছি। এবং আমরা এমন একটা পেয়েছি যে তারা বলতেছে তুই ছাদে যা, ছাদের থেকে লাভ দে, এবং দিয়েছে এই মহিলা। এবং তার এটা আগেও ছিল, এই সিমটমটা আগেও ছিল, আমাদের এক মানে জাস্ট পরিচিত একজন, আমি এটা বলতেছি কেসটা। আমরা সবসময় বলতাম যে সাবধানে রাখবেন, যে যতই ওষুধ খাওয়ান বা ইনজেক্টেবল দিতাম, আমরা ওষুধ খাওয়াইতাম, ভালো থাকতো, আন্ডার মেডিসিন সে ভালো থাকতো, তারপরও সে মাঝে মাঝে শুনতো একটু গ্যাপ হয়ে গেলে, আমাদের কাছে রেগুলার ফলো আপে আসতো না,
তো আমরা খুব সাবধান করতাম যে ফলো আপে আসবেন প্লিজ, ফলো আপে আসতে হবে, নাহলে এই রোগী কিন্তু ভালো থাকবে না। এবং সাবধানে রাখবেন, কারণ এর কিন্তু কমান্ড হেলুসিনেশন আমরা বলি, যে এটা কর, এটা কর, ওরে মার, এখান থেকে ঝাঁপ দে, গলায় রশি নে, এগুলো শোনে তারা। এবং ওই মহিলা আলটিমেটলি একদিন তারা ওই ছাদে তার 3 তলায় থাকতো। এক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে আপনারা এত উপরে বাসা নিবেন না, বা ছাদের কাছাকাছি বাসা নিবেন না, এগুলি বলি। সে 3 তলা 4 তলায় ছাদ ছিল, সে 4 তলায় উঠে জাম্প করে, অত আন্ডার ইনফ্লুয়েন্সে ওষুধ খাওয়ায় না ঠিক মতো, ঝাঁপ দিয়ে কিন্তু সে সুইসাইড করছে। এই সমস্ত রোগগুলো অ্যাকচুয়ালি সুইসাইডের দিকে অনেক সময় নিয়ে যায় যদি প্রপার কেয়ার না হয়। আরো সাইকোটিক, বাইপোলার ডিপ্রেশন খুব ইম্পর্টেন্ট, খুব খারাপ। নর্মাল ডিপ্রেশন হচ্ছে বাইপোলার, আপনি জানেন 2টা পোল, একটা থাকে ম্যানিক স্টেট, একটা ডিপ্রেসিভ স্টেট। তো বাইপোলার ডিপ্রেশন মতো খুব খারাপ। এই ডিপ্রেশন নর্মাল ডিপ্রেশন হচ্ছে অনেক বেশি, এরাও অনেক সময় সুইসাইড করে অনেক বেশি। হ্যাঁ, তারপরে আপনার সাবস্টেন্স ইউজে সুইসাইড করতে পারে, এখানে সাইকোসিস ডেভেলপ করে অনেক সময় কিছু কিছু মেডিসিনে। যখন সাইকোসিস ডেভেলপ করে তখন তারা এই হ্যালুসিনেশন থাকে। আবার অনেক সময় দেখা যায় সাবস্টেন্স ইউজে তারা কর্নার্ড হয়ে যায়, অ্যালোন হয়ে যায়, মানুষ অনেক সময় ক্রিমিনাল মনে করে তাদের, তাই না, সমাজের মানুষ। তখন তারা এক্সাইড হয়ে যায়, দেখা যায় তার কোথাও কেয়ার পাচ্ছে না, সোশ্যাল বা ফ্যামিলি সাপোর্ট যদি ঠিক মতো না থাকে, তারাও অনেক সময় কমিট করে সুইসাইড। অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো কারণ জানলাম। আরেকটা বিরতি নিয়ে এখনই ফিরবো। আমরা শুনবো যে মানসিক রোগগুলো আমরা প্রতিকার কিভাবে করতে পারি। দর্শক সঙ্গেই থাকুন, আরেকটা বিরতি নিয়ে এখনই ফিরছি। ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাই, কথা হচ্ছে মানসিক রোগ ও তার প্রতিকার নিয়ে প্রফেসর ডক্টর সোহেল হাসান চৌধুরীর সাথে। এবার যদি আমরা একটু জানতে চাই ব্রিফলি যে এই যে মানসিক রোগে আমরা আক্রান্ত হই, কিভাবে সার্বিক একটা প্রতিকার কিভাবে হতে পারে? সার্বিক প্রতিকার যদি আমরা বলি, তাহলে আমরা যদি এটা প্রিভেনশন স্টেজে যাই, যে প্রাইমারি প্রিভেনশন, ওই যেটা বললাম আর্লি স্টেজে, আমার যদি চাইল্ডহুড কোনো ট্রমা থাকবে বা অ্যাবিউজ থাকবে, এই সম্বন্ধে যদি আমরা অ্যাওয়ার, এই সম্বন্ধে যদি প্যারেন্টসের জ্ঞান থাকে বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর জ্ঞানটা থাকে, যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হচ্ছে, এটা একটা বিরাট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে হ্যাঁ এই কারণে মানসিক রোগ ভবিষ্যতে হইতে পারে। তাহলে আমি যদি চাইল্ডহুড অ্যাবিউজটা আমরা যদি প্রিভেন্ট করতে পারি, চাইল্ডহুড ট্রমাটা, সাপোর্ট সিস্টেমটাকে ডেভেলপ করতে পারি, কারণ সবসময় তো পরিবার একরকম থাকবে না, সবারই টার্মোয়েল আছে, সবারই ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, এক একজনের ইন্ডিভিজুয়াল প্রবলেম এক এক রকম। কিন্তু আমরা যদি এটাকে আগেই আমরা যে অ্যাড্রেস করতে পারি সমস্যাটা আগে, তাহলে এই প্রাইমারি প্রিভেনশন যদি আমরা যেতে পারি, এটা আমাদের ভালো থাকা, আমরা যদি একজন একজনকে ভালো রাখতে পারি, মানে একজন একজনকে প্রবলেমগুলো অ্যাড্রেস করতে পারি, সাহায্য সহযোগিতা হাত বাড়ায় দিই, এটা পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, হ্যাঁ, বা রাষ্ট্রীয়ভাবে হোক, এই যে আমরা যদি হাত বাড়ায় দিই, এই আমরা কিন্তু এই প্রাইমারি প্রিভেনশন স্টেজে করলে আমরা এরা ভবিষ্যতে যাবে না। 2 নম্বরে আসে আমরা যদি সেকেন্ডারি প্রিভেনশন, যখন রোগটা হয়েই গেল, তখন রোগটা আমরা তখন ডায়াগনোসিস করবো, আগে অ্যাসেস করব। আমরা বলি যেটাকে প্রথম বলে ফার্স্ট অ্যাসেস, বা আমরা পড়ি আস্ক, সবচেয়ে প্রথম বলি আস্ক, বা প্রথম জিজ্ঞেস করা, তারপরে অ্যাসেস করা, তারপরে অ্যাডভাইস দেওয়া, তারপরে আমরা কি করি, অ্যারেঞ্জ করি আমরা এই রোগের জন্য কিছু কি করা যায়। এই যে আমরা কয়েকটা এই যদি আমরা এগুলো ঠিক করে রাখি, তাহলে কিন্তু আমরা রোগের ডায়াগনোসিসটা প্রথমেই করতে পারবো। একটা ডিপ্রেশন হোক, সাইকোটিক কোনো ডিজিজ হোক, সিজোফ্রেনিয়া হোক, বাইপোলার ডিসঅর্ডার হোক, যখন আমরা ডায়াগনোসিস করে ফেলবো, হ্যাঁ, আমরা যদি হিস্ট্রি নিয়ে বা মেন্টাল স্টেট এক্সামিনেশন করে বা কিছু পরীক্ষা নিরীক্ষা করে যখন আমরা ডায়াগনোসিস হয়ে গেল, তখন আমরা প্রপার ট্রিটমেন্ট দেবো। ট্রিটমেন্ট কি আসতে পারে, আমরা বায়োসাইকো সোশ্যাল মডেল ইউজ করি। হ্যাঁ, যেটা হলো বায়োলজিক্যাল, আমরা মনে করি যে এই যে ওষুধ, বিভিন্ন ওষুধ, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ আছে, অ্যান্টিসাইকোটিক ড্রাগ আছে, হিপনোটিক্স আছে, সিডেটিভস আছে, এগুলো দেই, মুড স্টেবিলাইজার আছে। তাছাড়া আমাদের আরো অল্টারনেটিভ অনেক চিকিৎসা আছে, যেমন লাইট থেরাপি আছে, ইসিটি আছে, আমাদের এগুলি, হ্যাঁ, ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন আছে, অনেক ধরনের আমাদের টিএমএস আছে আমাদের, হ্যাঁ, ট্রান্সক্রানিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন, অনেক ধরনের ট্রিটমেন্ট। তো এগুলো বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আসে। হ্যাঁ, সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমাদের বিভিন্ন যে কাউন্সিলিং, আমরা যেটা বলি কাউন্সিলিং, অথবা আমাদের যদি বিহেভিয়ার থেরাপি দিতে হয়, অথবা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিতে হয়, অথবা অ্যাজ হোল যদি আমরা সাইকোথেরাপি বলি, সাইকোথেরাপি যদি আমরা দিতে পারি, আমাদের এই পার্টটা আমাদের কভার হয়ে যাবে। এবং এটা লাগবে, পার্ট এন্ড পার্সেল অফ দিস ট্রিটমেন্ট। আমার বায়োলজিক্যাল ট্রিটমেন্ট যেমন লাগবে, আমার এই সাইকোথেরাপিও লাগবে, কাউন্সিলিং লাগবে। পার্ট এই জন্যই আমাদের কিছু কিছু রোগ আমি বলেছি, এই জন্য ভর্তি থেকে করতে হয়। যে স্পেশালি আমরা যদি চিন্তা করি এডিকশন বা এডিকশনের ট্রিটমেন্ট যদি আমরা করতে চাই, এটা কিন্তু আমাকে ভর্তি থেকে করতে হবে। বাসায় রেখে আমরা দেখছি সাকসেস রেট খুবই কম। ঠিক আছে, এটা একটা। তো বায়োসাইকোলজিক্যাল এবং সোশ্যাল আমরা যদি বলি, এখন সোশ্যাল সাপোর্ট সিস্টেমটাকে আমরা ডেভেলপ করা, এটা ফ্যামিলি সাপোর্ট সিস্টেম,
অথবা নেইবার সাপোর্ট সিস্টেম, রিহ্যাবিলিটেশন সেন্টার, হাফওয়ে হোম বিদেশে আছে, হাফওয়ে হোমে রাখে। আমাদের তো ওই সিস্টেম নাই। আমাদের কমিউনিটিটা ডেভেলপ করতে হবে, কমিউনিটির মধ্যে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে হবে। কমিউনিটির অ্যাপ্রোচটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। ইভেন আমাদের যে ওই যে কাউন্সিলিং যে করে, আমাদের রিক্রিয়েশনাল কাউন্সিলিং দরকার আছে। আমি হাউ আই উইল রিক্রিয়েশন কিভাবে থাকবো, এবং আমার এই সাপোর্ট সিস্টেমটা আমি কিভাবে ডেভেলপ করবো, আমাকে যাতে ক্রিমিনাল হিসেবে না করে, আমাকে জানে মানসিক পাগল বলে না বলে। পাগল বলে একটা গালি, এটা মানসিক রোগ বলা। কারণ ডায়াবেটিস যেমন একটা রোগ, অ্যাজমা যেমন একটা রোগ, ক্যান্সার যেমন একটা রোগ, মানসিক রোগও একটা রোগ। এটা পাগল বলা যাবে না। আমাদের সবচেয়ে বড় স্টিগমা হলো আমাদের মানসিক রোগ হলে ওটা পাগল বলে ফেলে। এই পাগলের বাসায় যাবো না, পাগলের সাথে মিশবো না। ইভেন বাসার লোকজন বলে এটা তো পাগলের সাথে বেশি কথা বলিস না। নো, ইট ইজ মানে অনেক বড় স্টিগমা, এবং এটা অনেক বড় একটা অত্যাচার। কারণ এটা যে কোনো সময় যে কেউ হতে পারে, যার যে কোনো সময় মানসিক সমস্যা হতে পারে। জ্বর যেমন হয়, এটা মানসিক সমস্যা। একজন অ্যাপারেন্টলি ওয়েল, একদম তার কোনো সমস্যা নেই, তারও সমস্যা হতে পারে। যে কোনো পরিস্থিতির কারণে তার সমস্যা হতে পারে, বা কোনো শারীরিক সমস্যার জন্য তার মানসিক সমস্যা হতে পারে। এই জন্য কাউকে পাগল বলা একটা গালি, এটা অন্যায়। মানসিক রোগ মানুষের রোগী। হ্যাঁ, সচেতনতা খুব দরকার, এবং এই যে সাপোর্ট সিস্টেমটা আমাদের ডেভেলপ করা খুব জরুরি, খুব জরুরি। এখানে পরিবার কি ভূমিকা রাখতে পারে? পরিবারের ব্যাপক ভূমিকা আছে। পরিবারের ভূমিকাই আসল। কারণ আমি তো আগে পরিবারে, তারপরে আমি নেইবার বা সমাজে, তারপরে আমি রাষ্ট্রে। পরিবারের মধ্যে যদি আমার সাপোর্ট সিস্টেমটা না থাকে, আমাকে আমার প্যারেন্টসরা যদি আমাকে ঠিক মতো ভ্যালু না দেয়, এই ভ্যালুটা কিন্তু একটা সন্তানের জন্য অনেক বড় কিছু। একটা সন্তানকে যদি আমি বলি বাবা তোমাকে দিয়ে হবে, তুমি পারবা, তোমাকে দিয়ে হবে, সে কিন্তু অনেক দূর চলে যাবে। এত সারাক্ষণ যদি নেগলেক্ট করে, না তোরা দিয়ে হবে না, অমুকের বাচ্চা অমুকটা করছে, অমুকে ভালো করতেছে, তুই কিছু করতেছ না। এই যে কম্পেয়ার করাটা মানসিকতা, বা দেখতো তোর বড় ভাইটা ভালো, তুই ভালো না, এটা অনেক সময় বলে। এটা আমি দেখছি, এটা ঠিক না। তুমিও ভালো বাবা, তোমার মেধা অন্য দিকে আছে। এটা কিন্তু একটা মানসিক রোগের সমস্যা তৈরি করে। অথবা একজন এডিক্ট হয়ে গেছে, বা একজনের অন্য কোনো মানসিক সমস্যা ডেভেলপ করছে, তাকে যদি আমি ঠিক মতো সাপোর্ট না দিই, চিকিৎসা না দিই, এই বাচ্চাটা কোথায় যাবে? আমি অন্য রোগের চিকিৎসা করি, অথচ মানসিক রোগের চিকিৎসা করতে আমি লজ্জা পাই, মানুষের কাছে যাই না, সমাজে মিশি না, নিয়ে যাই না, এই বাচ্চাটাকে নিয়ে যাই না আমি কোথাও। ইভেন অনেক সময় আমরা দেখেছি কোনো অনুষ্ঠানের সময়, ঈদের সময় বা পূজা পার্বণে এই বাচ্চাটাকে এসে ভর্তি করে দিয়ে যায়, যাতে তারা ঠিক মতো ঈদ করতে পারে, ঠিক মতো পূজা পার্বণ করতে পারে। সরি টু সে, এবং এইটা কিন্তু একটা এই বাচ্চাটার একটা ইম্প্যাক্ট তৈরি করে। কান্না করতে দেখছি আমরা এই বাচ্চা, যে আমাকে রেখে গেল। এরা বোঝে, এরা সব বোঝে, হয়তো একটু ডিস্টার্ব করতেছে। ওই সময় আমরা যদি একটা ফলো আপ দিয়ে নেয়, ওষুধ, যার ওষুধ লাগে, অনেক সময় ওষুধও অনেকের সবসময় যে ওষুধ লাগে তা না, অনেক সময় ভালো হয়ে যায় না, তারপরেও তাকে ওই স্টিগমাটা গ্রহণ করতে হয়। মানসিক রোগে ডিফারেন্টলি ট্রিট করা হয়, তাকে ভালো জায়গায় প্রোভাইড করে না, ভালো জায়গায় চাকরি করে না, ওকে দিয়ে হবে না, ওকে নিয়ে না, চাকরিতে নেয় না অনেক সময়। তাদের প্রতি হোপ রাখা দরকার, পজিটিভিটি থাকতে হবে। এরাও আমাদের মানুষ, এবং এরা মেইন স্ট্রিমে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। চিকিৎসার পরে একটা ডায়াবেটিসের রোগ যদি ওষুধ খেয়ে সব চাকরি করতে পারে, সে পারবে না কেন? এখানে রাষ্ট্রেরও কিছু ভূমিকা আছে, বিশাল ভূমিকা আছে, বিশাল ভূমিকা আছে। তাদেরকেও এগিয়ে আসতে হবে, এবং মানে যারা মানসিক ভাবে অসুবিধায় আছে তাদেরকে নানান রকম সুযোগ সুবিধা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়, তাহলে তাদের ইদানিং আলহামদুলিল্লাহ আমাদের সব জায়গায় রাষ্ট্রীয়ভাবে এটা কিন্তু প্রচার করা হচ্ছে। আগে যে সোশ্যাল স্টিগমা গুলো ছিল, সামাজিক সেগুলো থেকে যাতে বের হয়ে আসা যায়, এই অনুষ্ঠানগুলো তো অনেক কিছু। অনেক ধন্যবাদ ডক্টর, আজকে আমাদের এই মানে চমৎকার ভাবে আলোকিত করবার জন্য মানসিক রোগ সম্পর্কে এবং এর প্রতিকার সম্পর্কে। আশা করি দর্শকদের উপকার হয়েছে। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের এই আলোচনা আপনাদেরকে আলোচনা থেকে অনেক কিছু আপনারা নিতে পেরেছেন, অনেক কিছু জানবার ছিল। তো সচেতন হই আমরা সবাই মানসিক রোগ সম্পর্কে, নিজেদের সুস্থ রাখি এবং অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করি। এই কামনায় আজকে শেষ করছি। খোদা হাফেজ।